যাকে জগৎগুরু বলা হয়। এবং ইনি প্রকৃতপক্ষে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের নবজাগরণের পথিকৃৎ। ইনি স্থাপন করেছিলেন গৌড়ীয় মঠ মিশন, শতাব্দী প্রাচীন এবং আন্তর্জাতিক একটি সংস্থা গৌড়ীয় মিশন। ইনি তার প্রতিষ্ঠাতা হিসাবে। ইনি প্রকৃতপক্ষে 1874 খ্রিস্টাব্দে ইনি ধরাধামে আবির্ভূত হয়ে সেই সময় ভারতবর্ষ তথা বাংলার বুকেও অনেক মনীষীরা এসেছে। 1874 কথা বলছেন, মানে যেই সময়ে ভারতবর্ষ পুরোপুরি ব্রিটিশ শাসনাধীন। বেশ ওই সময়ে উনি 1874 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি পুরী ধামে ওনার জন্ম। আচ্ছা। এবং ওনার ছোটবেলার বাল্যকালের নাম ছিল বিমলা প্রসাদ। আচ্ছা। উনি এক অসাধারণ পাণ্ডিত্য এবং জ্যোতির্বিদ এবং সংস্কৃত ভাষায় বিরাট দক্ষতা এবং ভক্তি বিজ্ঞানের এক মানে আন্দোলনকারী একজন ব্যক্তিত্ব ছিলেন। যিনি যার চেষ্টাতেই এই গৌড়ীয় মঠ প্রতিষ্ঠাপিত হয় এবং পরবর্তীকালে উনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ নামে খ্যাত হন। এবং সেই প্রভুপাদ তিনি এই গৌড়ীয় মঠ মিশনের স্রষ্টা, বা উনি এই চৈতন্য মহাপ্রভুর বিশুদ্ধ ভক্তি জাগরণ আনবার জন্য এবং চৈতন্যদেবের শিক্ষা এবং দর্শনকে স্থানে স্থানে ভারতবর্ষের বিভিন্ন গ্রামে গঞ্জে এমনকি দেশ বিদেশে ছড়িয়ে দেওয়ার উনি একমাত্র পুরোধা ছিলেন। আমাকে মহারাজ একটা কথা আপনি বলুন, এটা আজকে মানুষও জানতে চায়। আজকে বর্তমান এই সমাজ ব্যবস্থায় একটা কথা বাইরে ভাসছে, মানে মানুষ শুনতে পাচ্ছেন, টিভিতে হচ্ছে, কাগজে আসছে, মানুষের কানে কানে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে সাম্প্রদায়িক যে বার্তা, অর্থাৎ দুটো সম্প্রদায়, সেই সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ। আপনি আমাকে একটা জায়গায় একটু বলুন, এই যে আজকের দিনে দাঁড়িয়ে গৌড়ীয় মঠ, আপনি বললেন যে ভক্তি বিতরণের এক অকৃত্রিম সূত্র হচ্ছে গৌড়ীয় মঠ। আপনার কি মনে হয় যে রাজনৈতিকভাবে বা অরাজনৈতিকভাবে যে সাম্প্রদায়িক শব্দটা বারবার করে আমাদের কানে আসছে, এটা কতটা বিপত্তি সৃষ্টি করতে পারে সমাজ ব্যবস্থায়, নাকি আপনার মনে হয় যে এটা হওয়া উচিত? না, সাম্প্রদায়িক হওয়াটা সমাজের পক্ষে কখনোই শুভ নয়। সাম্প্রদায়িক কথাটা হয়তো রাজনীতিক ক্ষেত্রে এটা বেশি ব্যবহৃত হচ্ছে, কিন্তু ভারতবর্ষ এমন একটা দেশ, এখানে বিভিন্ন বর্ণ, জাতি এবং ভাষাভাষীর সেই হিসাবে সম্প্রদায়, বহুবিধ সম্প্রদায় ভারতবর্ষে এসেছে। কিন্তু সম্প্রদায় এসেছে মানে মানবের সমাজের হিত করবার জন্য এসেছে। এই নয় যে সাম্প্রদায়িক ভাবযুক্ত হয়ে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করে একটা হিংসার পরিবেশ সৃষ্টি করা, এটা সম্প্রদায় সৃষ্টির মুখ্য উদ্দেশ্য। আমি একটা সময় মহারাজ, আমার মনে আছে আপনার মতো এত জ্ঞানী মানুষকে পেয়েছি, খুব সুন্দর আপনি বলছেন। একটা জায়গা আমাকে একটু বলুন যে একটা সময় আমাদের সমাজ ব্যবস্থা কৌলিন্য প্রথা ছিল এবং সেই সময় একটা হীনমন্যতা তৈরি হলো। সমাজে একদল মানুষ, তারা মোক্ষের লক্ষ্যে যেতে পারছিলেন না, তারা আটকে ছিলেন, কোনো এক কুপমণ্ডুক সমাজ তাদেরকে গ্রাস করছিল। আমরা যতটা ইতিহাস পড়েছি, যতটা জানি যে চৈতন্য মহাপ্রভু সেই সময় এক ভক্তি উদ্বেল কণ্ঠে মানুষকে একত্রিত করেছিলেন, যেখানে আপনি বললেন কোনো সম্প্রদায় নেই, কোনো আলাদা সম্প্রদায় নেই, মানে তিনি মানুষ হলেই হবে। আজকের দিনে দাঁড়িয়ে গৌড়ীয় মঠের যে লক্ষ্য, এবং আপনি কিছুক্ষণ আগে বললেন যে শুধু দেশে নয় বিদেশের মাটিতেও যাতে চৈতন্য ভাবধারা এবং কথামৃত যাতে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়, যেটা প্রয়োজন। আমি এবার যদি আপনার বিশ্বের আঙ্গিকে আমি দেখি, তাহলে গৌড়ীয় মঠের এখন
এই যে স্রোত মানে ভক্তির স্রোত তারা কিভাবে বিতরণ করছে, এবং মানুষের মনেও তো প্রচুর নোংরা ময়লা রয়েছে, সেটাকে ডিটক্সিফাই করার পদ্ধতিটা আপনাদের কি? বিশেষ আধ্যাত্মিক প্রক্রিয়া নাকি মন্ত্র, কিভাবে? না, বিশেষ আধ্যাত্মিক প্রক্রিয়া এবং মুখ্যত হরিনাম সংকীর্তন। আচ্ছা, এই কৃষ্ণ নাম সংকীর্তন একদম সম্মিলিতভাবে, তার মধ্যে নৃত্য, ড্যান্স এগুলোকে ঢুকে মহাপ্রভু যেটা করে গেছেন, এটা খুবই সায়েন্টিফিক এবং আধ্যাত্মিকতার একটা মেলবন্ধন। বেশ। আজকের দিনের যে মডার্ন ভাবধারা এবং আধ্যাত্মিকতার একটা মেলবন্ধন করে চৈতন্যদেব সংকীর্তন মাধ্যমে যে একতা এবং ভক্তিবাদটাকে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করেছেন, মানে বিতরণ করবার চেষ্টা করেছেন, গৌড়ীয় মিশন ওটাকে লালন পালন করেছে একদম ঠিক ওই প্রসেসটাকে মানে প্র্যাকটিস করে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি, বৈষ্ণবীয় ভাষায় বলি, আচরণ করে ওটাকে প্রত্যেক মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনাটাকে জাগ্রত করে তাকে ওই সাম্যবাদের রাস্তায়, আমাদের মধ্যে বিভেদ নেই, আমরা ঈশ্বরের অংশ, আমি হচ্ছি আত্মা এবং প্রত্যেক জীব তার মধ্যে একই আত্মা বিরাজ করছে এবং উৎসটা হচ্ছে সব ঈশ্বরের থেকে। এই হিসাবে আমাদের মধ্যে সম্পূর্ণরূপে চৈতন্যদেব ভেদবাদ এটাকে একদম, উনি এই জন্য একটা অচিন্ত ভেদাভেদবাদ এনেছেন। ভেদ এবং অভেদ রয়েছে, যদি কেবল ভেদ হয় তাহলে গণ্ডগোল, যদি কেবল অভেদ হয় তাহলে আমি ঈশ্বরের সঙ্গে মিলে যাচ্ছি, এইরকম একটা অচিন্ত ভেদাভেদবাদ এনে। আর গৌড়ীয় মিশন ওটাকে চেষ্টা করেছে, বিশেষ করে গৌড়ীয় মিশনের প্রতিষ্ঠাতা, আজ যার সম্বন্ধে আমরা কথা বলতে যাচ্ছি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। তিনি চৈতন্যদেব একটা আমার ফোরকাস্ট করেছিলেন, বাণী বলেছিলেন নিজের জীবনকালে, পৃথিবী পর্যন্ত যত নগরাদি গ্রাম সর্বত্র সঞ্চার হইবে মোর নাম। মোর নাম মানে আমার চৈতন্যদেবের নাম নয়, আমি যে হরিনাম এনেছি, আমি যে কৃষ্ণ নাম সংকীর্তন এনেছি, নগর আদি গ্রাম, প্রভুপাদ ওই বাক্যটাকে ধরে নিয়েছিলেন। ধীরে ধীরে ওটা একটা অনেক খারাপ পর্যায়ে যায়। 13টা অপসম্প্রদায়, আউল বাউল কর্তা ভাজা নেড়া নেড়ি দাস জাত গোসাই আদি 13টা অপসম্প্রদায়ের কবলে কবলিত হয়ে যায়। ভক্তি বিনোদ ঠাকুর, যিনি ব্রিটিশ আমলে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন কৃষ্ণনগরের, ওনারই সন্তান রূপে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ আসেন। আর ওই ভক্তি বিনোদ ঠাকুরই মায়াপুরের আবিষ্কার করেন এবং তার ছেলেকে এমন ইন্সপায়ার করেন, এবং তিনিও একটা অন্য জগতের লোক বোঝাই যাচ্ছিল। তিনি ভারতবর্ষের 18 বছরের মধ্যে 64টা ব্রাঞ্চ স্থাপন করেন। যে সময় এই যে গাড়ি ঘোড়া, চার গাড়ি, এই যে ইলেকট্রিসিটি, এইসব সুবিধা ছিল না। যে সময় ভারত সম্পূর্ণরূপে পরাধীন, খুব সাহসের সঙ্গে উনি বেশ কিছু যুব সমাজকে আকৃষ্ট করে উনি প্রায় ওনার সঙ্গে 50-60 জন ট্যালেন্টেড যুবক এসেছিলেন, তাদেরকে উনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত করে তাদেরকে বলেছিলেন, যাও প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, মহাপ্রভুর বাণী বলো, কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তার মানে মহারাজ আপনি ওই 20 শতাব্দীর মানে 1900 সাল নাগাদ কথাটা বলছেন, যেই সময় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের যৌবনকাল অথবা কৈশোর থেকে তিনি যৌবনে উপনীত হয়েছেন। কারণ আপনি 1874-এ জন্ম বললেন, তারপরে ওই সময়টার কথা বলছেন 1918, এই সময় উনি 1912 থেকে 18 এইরকম একটা বৈষ্ণব ধর্মের জাগরণ আনবার উনি প্রচেষ্ট হলেন। এবং এই কাজের পিছনে উনি চৈতন্যদেব স্বয়ং পঞ্চতত্ত্ব রূপে ওনাকে স্বপ্নে আবির্ভূত হয়ে আদেশ দিলেন, আমার এই বাণীটা তুমি সার্থক করো পৃথিবী পর্যন্ত। এই নয় যে ভারত ভূমি, পৃথিবী পর্যন্ত যত নগরাদি গ্রাম
সর্বত্র তুমি এই নামটাকে প্রচার করো। বিরাট সাহস নিয়ে করেছে। মহারাজ, এটা আজকে একেবারে বাস্তব যে মানে চৈতন্য প্রভুর বা চৈতন্য দেবের সারা বিশ্বব্যাপী তার কিন্তু ভক্ত আছে, এখনো আছে। মানে সেটা আমরা আমেরিকায় রোজ বিস্তৃত হচ্ছে, একদম হ্যাঁ, বাড়ছি রোজ বিস্তৃত হচ্ছে। আচ্ছা মহারাজ, একটা কথা আমাকে একটু বলবেন, আমি খুব একটা জটিল সংকটাপন্ন পরিস্থিতি নিয়ে কথা বলি। আমি এটাই জানতে চাইবো যে এই চৈতন্যবাদ বা বৈষ্ণববাদ বা গৌড়ীয় মঠ, সেখান থেকে মানুষকে মুক্ত করতে পারে কিনা। দেখুন, আমরা তো মিডিয়া জগতের মানুষ মহারাজ, আপনারা একটা ভক্তি পরিকাষ্ঠার মধ্যে রয়েছেন, কিন্তু আমরা একটা বাস্তবের মধ্যে প্রতিদিন ধাক্কা খাচ্ছি। কিরকম সেটা যদি আপনি জিজ্ঞেস করেন, তার উত্তর হবে এটা মহারাজ, সামনেই নির্বাচন রয়েছে বা এর আগেও অনেক নির্বাচন গেছে। নির্বাচন কেন্দ্রিক একটা হিংসা মানুষকে খুব অদ্ভুতভাবে গ্রাস করে, বহু মানুষের মৃত্যু হয়। মহারাজ, যদি আপনি খবরের কাগজ দেখেন সকালে উঠে, সেখানে আপনার মনে বিন্দুমাত্র অমৃত রস সঞ্চার হবে না। এখানে এ মারা গেছে, ওখানে তার স্ত্রী ছেড়ে চলে গেছে, এখানে পরকীয়ায় জড়িত হয়েছে, ওখানে তার বাড়িতে বোম পড়েছে, ওখানে গুলি উদ্ধার হয়েছে, ওখানে গুলি চলেছে, এখানে মানুষ মারা গেছে। মহারাজ, আজকের দিনে দাঁড়িয়ে এই যে একটা খুব জটিল সংকীর্ণ মানসিকতা বলুন বা একটা হিংসাশ্রয়ী যে সমাজ চলছে, একটা অংশ তো ডেফিনেটলি বটেই, এখান থেকে বেরিয়ে আসবার জন্য চৈতন্য বাণী বা গৌড়ীয় মঠের ভাবনা চিন্তা কি রয়েছে, এখন কি করতে চান আপনারা? এটা প্রকৃতপক্ষে এটা একটা সমস্যা এবং এটা দুঃখজনক। কিন্তু চৈতন্য বাণীতে আমরা দেখতে পাচ্ছি, চৈতন্যদেবের সময় বঙ্গের শাসন করছিলেন সিরাজউদ্দিন কাজী এবং হুসেন শাহ, তিনি রাজ্যত শাসন করছিলেন। চৈতন্যদেব খুব ট্যাক্টফুলি কোনো সংঘাতের মধ্যে, সংঘর্ষের মধ্যে না গিয়ে প্রেমের বাণী দিয়ে উনি সকলকে এক করবার চেষ্টা করেছেন। আজ গৌড়ীয় মিশন তাই করে। আমরা রাজনৈতিক যে একটা হিংসা বা রাজনৈতিক একটা প্রেক্ষাপটে যা কিছু দেখতে পাই, এগুলো প্রকৃতপক্ষের একমাত্র সমাধান আমরা আধ্যাত্মিক চেতনা থেকে একটু সরে গেছি। এটা আনা যায় মানুষের মধ্যে, আবার নিশ্চয়ই করা যায়, নিশ্চয়ই আনা যায়। চৈতন্যদেব একটা বাণী বলেছেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। উনি বলছেন যে আত্মাটা, সোলটা, এটা কৃষ্ণের অংশ, এটা ভগবদ গীতাতেও রয়েছে। এটা তো মিথ্যা নয়। শরীরটা আমাদের, শরীরটা ভিন্ন ভিন্ন রং, ভিন্ন ভিন্ন জাতির থেকে এসেছে, বা লিঙ্গ ভেদ রয়েছে, স্ত্রী পুরুষ বা বালক বৃদ্ধ, এই শরীরের ভেদ রয়েছে, কিন্তু আমাদের বাস্তব পরিচয়ে এর কোনো ভেদ নেই। আমরা প্রত্যেকে ঈশ্বর অংশ। চৈতন্যদেব তাই বললেন। এইরকম প্রভুপাদ জাতীয় যারা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, ওরা যখন এসেছিলেন, সেই সময় অন্যান্য আচার্যরাও এসেছেন। সে প্রণবাচার্য বলুন বা রামকৃষ্ণ পরমহংসদেব বলুন, প্রায় এরা কিছু আগে বললেও চলে। তো প্রভুপাদ, রবীন্দ্রনাথ টেগোরের সঙ্গেও প্রভুপাদের দেখা হয়েছে। প্রভুপাদের সঙ্গে এই জোড়াসাঁকোদেব রবীন্দ্রনাথের সঙ্গে অনেক কথোপকথন হয়েছে। বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বোস, যখন উনি স্বাধীনতা আন্দোলন শুরু করেছেন, উনি একসময় কলকাতা নগর মহাপালিকার মেয়র ছিলেন এবং উনি সম্ভবত 1935 সালে উনি বাগবাজার গৌড়ী মঠে এলেন এই মহাপুরুষের সঙ্গে একটু কথা বলবার জন্য। তার মানে এত ওই সময় প্রভাব বিস্তার করেছিলেন, ওনার পেছনে এত যুব সমাজ যারা শান্তিকামী ছিল তারা ঘুরছিল। এমনকি নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন যে আপনার সঙ্গে অনেক যুবক রয়েছে, আপনি স্বাধীনতা আন্দোলনের জন্য আমাকে কিছু যুবক দিন। ওই সময় আধ্যাত্মিক বিচারে প্রভুপাদ কিছু কথোপকথন বলেছেন, খুব ইন্টারেস্টিং কথা। আমি তার ভেতরে আজ যেতে যাচ্ছি। কিন্তু ভক্তি সুন্দর মহারাজ, আপনি যে সময়টার কথা বলছেন, এটা তো আপেক্ষিকভাবে ওই সময় দেখতে গেলে সেই স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গ ফুটছে। হ্যাঁ, তখন মানে আপনি যখন বলছেন, মানে ধরে নিন আপনি 1918 আর ভারত স্বাধীন হলো 1947, মানে একেবারে ওই ট্রানজিশন ফ্রেজ, যেই সময় মারাত্মকভাবে আন্দোলনের একদম অগ্নিস্ফুলিঙ্গ ঝরছে এবং ভারত স্বাধীন হবে কি হবে না এরকম একটা দোদুল্যমানতা একদম বিরাট ভাবে জ্বলছে না। উনি যখন শুরু করলেন 1918-তে, তখন মায়াপুরে চৈতন্য মহাপ্রভু জন্মস্থান আবির্ভূত হলো, ওখানে উনি ব্রাঞ্চ স্থাপন করলেন। আকর মঠ হিসাবে চৈতন্য মঠ,
এটা 1918 সালে, ওটা মার্চ মাস। আচ্ছা। এবং 1918 সালেই সেপ্টেম্বর মাসে উনি কলকাতার এই বাগবাজার গৌরী মঠ, প্রথমে 1 নম্বর উল্টাডিঙ্গি জংশন রোড, ওই গৌরীবাড়ির লেন ছিল, ওখানে ভাড়া বাড়িতে করলেন। আচ্ছা। আর 1929 সালে এবং 30 সালে এটা বাগবাজারে উনি চিন্তা করেছিলেন যে আমি যদি কলকাতা মহানগরীর বুকে আমি গিয়ে না বসি, তাহলে এটা ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে দেওয়াটা বা দেশ বিদেশে ছড়িয়ে দেওয়াটা সম্ভব নয়। আচ্ছা, দেখুন আমি আপনার থেকে তো একটা খুব আমার আকর্ষণের বিষয়, সেটা হচ্ছে চৈতন্য মিউজিয়াম হ্যাঁ, এবং গৌড়ীয় মঠ, যেটা বাগবাজারে যার কথা আমরা বলছি, সেখানে সাধারণ মানুষ পৌঁছতে পারবেন কিভাবে? দ্বিতীয়ত আপনার কাছে আমার এটাও প্রশ্ন যে যদি কেউ আপনাদের স্রোতে নিজেকে প্রবাহিত করতে চান, যদি কেউ গৌড়ীয় মঠের ভক্ত হতে চান, তার কাছেই বা কি পদ্ধতি বা উপকরণ রয়েছে, বা তার প্রক্রিয়াকরণটা কিরকম হবে? না, গৌরীয় মঠ বাগবাজার একদম সার্বজনীন, একদম দ্বার খোলা, যে কোনো এমনিতেই বাগবাজার একটা দর্শন করতে মানুষ যেতে পারে। হ্যাঁ, সন্ধ্যা সকাল সন্ধ্যায় যান সব শ্রেণীর লোক। এমনকি আমি দেখেছি যে পলিটিক্যালি ভিন্ন ভিন্ন মেরুর, আমি সিপিএম এর আমলের কোনো এক নেতা আমাদের মঠের একটু অদূরেই চাতে, উনি আসতেন প্রণাম করতে। আমরা সব মানে এরকম পলিটিক্যাল। এখন কথা হচ্ছে যে গৌড়ীয় মঠে প্রবেশ করতে গেলে, গৌড়ীয় মঠের ধর্মটাকে গ্রহণ করতে গেলে তার কিছু নিয়মাবলী রয়েছে। যেমন ধরুন ভেজিটেরিয়ান হতে হবে, এটা একটা মাস্ট। তারপরে আপনাকে সদাচারী হতে হবে, আপনাকে নিজেকে একটু আধ্যাত্মিকতার সঙ্গে মানে চেতনা যুক্ত হওয়ার জন্য একটা ভেতর থেকে একটা আপনার তৃষ্ণা থাকবে, ইচ্ছা থাকবে, তাহলেই সেই গৌড়ীয় মঠে তো। এবং আমরা সেই সব এই সমাজের মধ্যে ঘুরে ঘুরে যারা একটু এই ধরনের লোক এবং যারা আধ্যাত্মিক চেতনায় ইচ্ছাযুক্ত লাভ করবার জন্য, তো আমরা তাদেরকেই ধরে ধরে এনে বিশেষ করে ইন্সপায়ার করে আমরা মঠের আমাদের শ্রবণ কীর্তন এবং এইসব প্রবচন এগুলোর মাধ্যমে আমরা তাদেরকে আকর্ষণ। মহারাজ, এবার একদম সমাজের একটা অংশের কথা বলি, যেটা হয়তো আপনারা নোটিস করেছেন, কিন্তু আমাদের কাছে মারাত্মক প্রকট হয় যে বিষয়টা, সেটা হচ্ছে বর্তমানে যারা অভিভাবক তাদের একটা উৎকণ্ঠা। আমি জানি না সেখান থেকে গৌড়ীয় মঠ তাদেরকে কিভাবে বাঁচাবে বা উদ্ধার করবে। সেটা হচ্ছে বর্তমানে যারা যুব সম্প্রদায় বা যারা সবেমাত্র কিশোর থেকে যৌবনে পদার্পণ করছে, এদের মধ্যে মানে একটু যদি আমরা চোখ খোলা রাখি তো একটা বিশৃঙ্খলতা মানে প্রভাব আমরা দেখতে পাই। আমার অন্যায় নেবেন না, আমার টিভিতে বলতে বাধ্য হতে হচ্ছে, তারা পর্যাপ্ত পরিমাণে মদ্যপান করে এবং তার ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থায় রয়েছে। তারা পর্যাপ্ত পরিমাণে ধূম্রপান করছে এবং অনিয়মিত জীবনযাপন করছে, তার পর্যাপ্ত ব্যবস্থা আমাদের সমাজে রয়েছে। তাদের মহিলা আসক্তি দেখা যাচ্ছে, তারও পর্যাপ্ত ব্যবস্থা আমাদের এই সমাজ ব্যবস্থায় রয়েছে। এবার আপনি বলুন যে এই যে অভিভাবকেরা তারা কি করবেন? এরা তো আনকন্ট্রোলড, নিয়ন্ত্রণ অধীন নয়, এদেরকে কি করে স্রোতে আনা যায়? অভিভাবক যারা, তারা কিন্তু প্রকৃতপক্ষে এই যুব সমাজকে, তাদের বাড়ির কিশোর বা যুবককে কন্ট্রোল করতে পারছে না, এটা ঘটনাটা সত্য। কিন্তু আমাদের মনে হয় যে ওনারাও কোনো জায়গায় গিয়ে একটু ডাইভার্ট হয়ে যাচ্ছেন বলে, আধুনিকতার মানে অভিভাবকদের ডাইভার্সন বলতে, হ্যাঁ তাদের ডাইভার্স, তারা নিজের আধ্যাত্মিক চেতনার থেকে একটু সরে সরে যাচ্ছেন এবং তার একটা ব্যাড এফেক্ট খুব যুব সমাজের মধ্যে পড়ছে। আজ থেকে ধরুন 50 বছর আগে বা 60 বছর আগে আমরা যখন বাড়ির কিশোর ছিলাম, গ্রামের ছেলে, আমরা দেখেছি সন্ধ্যাবেলা হলে বাবা বা ঠাকুর দ্বারা একটু জলখাবার খেয়ে আসো বসো, এই মহাভারত পড়ছি শোনাই। এই যে তারপরে তো টিভি এলো, তারপরে তো মোবাইল এলো, যা কিছু এলো, আধুনিকতার একটা বিরাট আকর্ষণ গ্রাস করছে, সে অভিভাবক হোক আর বাচ্চারাও। এবং ভারতীয় যে আধ্যাত্মিক চেতনা এবং সংস্কৃতির একটা ঐতিহ্য, সেটা থেকে আমরা কিন্তু আলাদা হচ্ছি বলে
এটা তার মুখ্য কারণ বলে আমরা মনে খুব করি। অসাধারণ বললেন। তার মানে আপনি বলছেন যে ছেলে মেয়েকে ঠিক করতে গেলে আগে বাড়ি ঠিক করতে বাড়ি হবে, ঠিক করতে হবে, এটা আমরা মানে দেখেছি চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এবং আমরা কিছুটা অংশে করছিও। আচ্ছা। এবং আজকে আমাদের গৌরী মিশনের আন্ডারে হুম, প্রায় 250 যুবক যুব আচ্ছা। গোষ্ঠী করেছে, গৌরী মিশন যুব গোষ্ঠী। বেশ, তারা কি করছে মহারাজ? তারা খোল বাজাচ্ছে, আচ্ছা। চৈতন্যদেব, তারা তিলক করছে, তারা তুলসীর মালা পড়ছে, হুম, হরিনাম জপ করছে, তারা মৃদঙ্গ নিয়ে কীর্তন করতে করতে ধেই ধেই করে নাচছে। বাহ। এই কিছুদিন আগে প্রভুপাদের 152তম বর্ষ পূর্তি আবির্ভাব তিথি হলো হুম, 6 ফেব্রুয়ারি। এই হুম। চৈতন্য মেলার মধ্যে বাগবাজারেই হলো, কয়েকদিন সার্বজনীন, আগে আর কি। হ্যাঁ সার্বজনীন গ্রাউন্ডে হলো, দুর্গাপূজা হুম, গ্রাউন্ডে। হুম, ওখানে আমরা 152 জন যুবক ছেলেকে, হুম, কিশোর ছেলেকে হুম। প্রদীপ যাত্রা করে বাগবাজার এরিয়াটা আমরা ওই মদন মোহনতলা হয়ে ঘুরে আমরা একটা উৎসব করলাম। মানে কলকাতার বুকে কটা বাড়িতে প্রদীপ জ্বলে আমার সেটা মহারাজ এখন প্রশ্ন রয়েছে। হ্যাঁ, কিন্তু খুব একটা ভালোই লোকেদের মধ্যেও বেশ, বাগবাজার এরিয়াটা এমনিতে একটু আধ্যাত্মিক ভাব, একদমই একদমই, এটা এটা একদমই কোনো ঠিক মানে বলেছেন, কলকাতার অন্যান্য জায়গা থেকে নির্দ্বিধায় একদম। অনেকটা। ইতিহাস বলছে একদম। যে মহাপ্রভু যখন 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে হুম, তিনি পুরীর দিকে যাত্রা করছেন, তখন এই বাগবাজার গঙ্গার ধারে ধারে যাচ্ছিলেন। এবং আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদও বলেছেন হুম, আমাদের এই গৌড়ীয় মঠটা চৈতন্য পদাগত, উনি এই রাস্তা দিয়ে গিয়েছেন। এবং শ্যামবাজারে তো একটা চৈতন্যদেব যেখানে জলপান করেছিলেন, হুম, একটা ওই স্থানটাও এখনো রক্ষিত। স্থানটা এখনো রয়েছে। মানে আপনার কি মনে হয় যে আরো এগুলোকে সংরক্ষণ প্রয়োজন বা সরকারি সাহায্য প্রয়োজন? একদম না, সরকারি সাহায্য করছে না তা নয়। আমি অনেক ক্ষেত্রে দেখেছি সরকার আমাদের গৌড়ীয় মঠটা হুম, একটা এ ক্লাস বা বি ক্লাস হেরিটেজ আচ্ছা, সরকারের উদ্যোগেই হয়েছে। বেশ, বেশ। এবং ওটাকে কখনো, আজকে ওই বিল্ডিংটা প্রায় 90 বছর পুরানো, তো দেখছি যে মেরামত করবার কাজে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, বাহ, অনেক সময় সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা কোনো আসছে। বই ছাপাবার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট বৈষ্ণবীয় যে প্রাচীন মানে বই, আপনাদের ওখানে ছাপার ব্যবস্থা আমাদের রয়েছে? ছাপার অপশন আচ্ছা। মেশিন রয়েছে, আচ্ছা, সবকিছু আচ্ছা, রয়েছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এবার আমাকে একটু চৈতন্য মিউজিয়াম নিয়ে বলুন। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। এই চৈতন্য মিউজিয়ামে গেলে আমরা কি পাবো? কারণ আমি একটা জিনিস মনে করি যে দৃষ্টিতে মানুষের সৃষ্টি শুরু হয়। মিউজিয়ামে গেলে লোক নিশ্চিতভাবে কিছু দেখবে, চৈতন্য মহাপ্রভুর জীবন চর্যা সেখানে হয়তো কিছু রয়েছে যেগুলো দেখে মানুষের মধ্যে চেতনা জাগ্রত হতে পারে। কি এমন রয়েছে এই বাগবাজারের চৈতন্য দৃষ্টিতে মিউজিয়ামে? সৃষ্টি বলছেন, দৃষ্টির দ্বারাই তো জ্ঞান অর্জন করা দৃষ্টির যায়। দ্বারাই জ্ঞান অর্জন। চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামটা হুম, এই আগামী বেশি দিন হয়নি, হুম, 2019 সালে এটা হুম, স্থাপিত হয়েছে। হুম, এবং এই চৈতন্য মিউজিয়ামের মধ্যে সংরক্ষিত হয়েছে চৈতন্যদেবের বিভিন্ন লীলাবলী, স্ক্রাপচার বা তা মূর্তি আকারে রয়েছে। আচ্ছা, আর রয়েছে আমার ম্যানাস্ক্রিপ্ট, হুম, যেগুলোকে পাণ্ডুলিপি বলা হয়, পাণ্ডুলিপি, ঠিক। এগুলো রয়েছে। এটা কেবলমাত্র একটা জাদুঘর নয়, এর মধ্যে মানে বিজ্ঞান এবং সংস্কৃতির এমন কিছু আধুনিক প্রযুক্তি রয়েছে, এই যেমন অডিও ভিজুয়াল, আচ্ছা, এটা রয়েছে। আচ্ছা, আর চৈতন্যদেবের হ্যান্ড রাইটিং, ওটা এক অপূর্ব জিনিস, ইউনিক আইটেম, একদম। ওটা রয়েছে, ওটা দেখতে পারবেন। সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের ব্যবহৃত অনেক জিনিস, তার সম্বন্ধীয় অনেক লিটারেচার, এবং তিনি যে সকল যুব সমাজকে উদ্বুদ্ধ করে প্রচার করিয়েছেন বিশ্বেতে, তাদেরও পরিচিতি আছে। এবং তার পিতা ভক্তিবিনোদ ঠাকুর, যিনি মায়াপুর আবিষ্কার করেছিলেন, সেসব মানে প্রমাণ সহ সব কিছু, এবং অনেক কিছু যেগুলো প্রাচীন ওগুলোকে বলা হয় আর্টিকেল রয়েছে, আচ্ছা, সে বৃন্দাবনের কিছু, নবদ্বীপের কিছু, এরকম সব কিছু, যা মোটামুটি দেখলে হুম, প্রাচীন ওই সময়ের পিকচার অনেক রয়েছে বাহ। মহাপ্রভুর, এবং মহাপ্রভু পরবর্তীকালে কিভাবে মানে ভক্তি আন্দোলনের একটা ছোট অধ্যায় রয়েছে, অধ্যায় রয়েছে, যেটাকে দেখলে, যেটাকে মানে স্টাডি করলে। আর তাছাড়া যে আমাদের একটা লাইব্রেরি রয়েছে বৈষ্ণবীয় গ্রন্থ, বাহ। এবং তাতে 1000 ম্যানাস্ক্রিপ্ট, 1000 বই এমন রয়েছে যেগুলো রেয়ার বুক। তো এগুলো দেখলে একটা বৈষ্ণবীয় চেতনা,
চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে একটা আইডিয়া এবং মানুষের মধ্যে একটা সম্প্রীতি, সমাজে থাকতে গেলে একটা মেলবন্ধন নিয়ে থাকতে হবে, তারও উৎসাহবর্ধক এমন কিছু কিছু ছিল। কারণ চৈতন্যদেব তিনি বিরাট নগর সংকীর্তন করতেন। সেই চাঁদ কাজীর সময়ে নবদ্বীপের মধ্যে লক্ষ লক্ষ লোক নিয়ে একদম সেই তার মানে মূর্তি নিয়ে সব সেই সকল চিত্র রয়েছে, যেগুলো দেখলে ভালো লাগবে। তাতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব একসঙ্গে মহাপ্রভু পেছনে পেছনে যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রণাম নেবেন আপনি আমাদের। একটা কথা দর্শকদেরকে বলে রাখি যে প্রথম বিষয় হচ্ছে অনুভূতি। অনুভূতির জাগরণ যদি মানুষের মধ্যে না হয় তাহলে চেতনা মানুষের জাগ্রত হবে না, আর চেতনা যদি জাগ্রত না হয় মানুষের চিন্তন শক্তি কমে যাবে। এই সমস্ত জায়গা থেকে একটা স্থবির আর বধির সামাজিক ব্যবস্থা গড়ে উঠবে, যেটা মানুষের জন্য বিপজ্জনক। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের এই বার্তা আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজের বক্তব্যে শোনা গেল। একটাই অপেক্ষা থাকবে যে একবিংশ শতাব্দীতে সমাজ পরিবর্তনের যে সোপান, সেখানে আপনাদের ভূমিকা কি থাকে। আজকে মহারাজ এখানে অনুষ্ঠান শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আপনাদের ধন্যবাদ জানাই, এখানে আসতে পেরে আমি আনন্দিত এবং দর্শকগণকেও আমি আমার শুভেচ্ছা জানাই।